এশিয়া কাপ সামনে রেখে টাইগারদের ব্যাট বলের অনুশীলন শুরু। পাওয়ার হিটিং কোচের ক্লাসে মনোযোগী ছাত্র লিটন ইমনরা 4 ছক্কার ঝড় তোলার কৌশল রপ্তের চেষ্টা। টপ এন্ড টি-20 সিরিজে কাল বাংলাদেশ এ দলের সামনে নেপাল। বিসিবির গঠনতন্ত্র সংস্কার না করে নির্বাচন করলে বঞ্চিত হবেন যোগ্য ব্যক্তিরা। কাউন্সিলর হতে সঠিক নীতিমালার তাগিদ। বুলবুলকে আরও সময় দেওয়ার পক্ষে পাইলট। ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বেস্ট নলেজেবল লোক। খোড়া যুক্তিতে জাতীয় দলের অনুশীলনের জন্য ফুটবলার ছাড়ছে না বসুন্ধরা কিংস। মাত্র 12 জন নিয়ে ক্যাম্প শুরু কাবরেরার। তরুণদের নিয়েই প্রস্তুতি সারার লক্ষ্য। এবং কিছুক্ষণ পর শুরু হচ্ছে ইপিএল এর নতুন মৌসুম। প্রথম ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। কাল লা লিগা অভিযানে নামবে বার্সেলোনা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপ সামনে রেখে শুরু হলো টাইগারদের ব্যাট বলের অনুশীলন। পুরো কোচিং স্টাফকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো স্কিল ট্রেনিংয়ে লিটন কুমার দাসের দল। জাতীয় দলের সঙ্গে এদিন নিজের যাত্রা শুরু করেছেন নবনিযুক্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তবে পারিবারিক কারণে দলের সঙ্গে ছিলেন না তাওহিদ হৃদয়। তপ্ত রোদ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। নাথান ক্যালির অধীনে গত 6 আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প। সেখানে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা, ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও। তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করলো টিম বাংলাদেশ। ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শন টেইটো, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে। যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ জুলিয়ান উডের ওপর। বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উড জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। ইংলিশম্যানের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য। এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বোলিং অনুশীলন। টেইটের অধীনে কাজ শুরু করেছে পেস বোলিং ইউনিট। ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয়। মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার। দলের 3 দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয়। নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেন্যু সিলেটে। 18 তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন 5 জন। 15 জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে। 20 তারিখে শুরু 3 ম্যাচের সিরিজ। বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির গঠনতন্ত্র সংস্কার না করে নির্বাচন আয়োজন করা হলে যোগ্যরা ক্রিকেটের নেতৃত্বে আসতে পারবে না। সাবেক অধিনায়কদের নির্বাচন করতে না দেয়া গঠনতন্ত্রের স্বেচ্ছাচারী নিয়ম বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। তার মতে বিসিবিতে কাউন্সিলর হওয়ার জন্য সঠিক নীতিমালা থাকা উচিত। আমিনুল ইসলাম বুলবুল অনেক কাজ করলেও সময়ের অভাবে বড় প্রকল্পগুলোতে হাত দিতে পারছেন না বলেও মত তার। তাই তাকে আরও বেশি সময় দেওয়ার পক্ষে তিনি। ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বেস্ট নলেজেবল লোক। বিসিবি গঠনতন্ত্রের নির্বাচন সংক্রান্ত উদ্ভট নিয়ম নিয়ে এভাবেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আরও একটা নির্বাচন সন্নিকটে, আবারও আলোচনায় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র। 5 আগস্ট পরবর্তী সময়ে এই নীতিমালার সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেটা থমকে আছে এখনো। অনেকে দাবি তুলেছেন নির্বাচিত বোর্ডের মাধ্যমে গঠনতন্ত্র সংস্কারের, অথচ দেশের সংবিধান
বিধিবিধান সংস্কার হচ্ছে সর্বসম্মতিক্রমে, তাহলে বিসিবির গঠনতন্ত্র কেন নয়? অপরিবর্তিত গঠনতন্ত্রে নতুন নির্বাচন হলে উঠে আসবে না যোগ্য নেতৃত্ব। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে গণতন্ত্রটা আছে সেটার কাছে অনেক রকম গ্যাপ আছে। এটা এই জিএম করেই করতে হবে, ওই করতে হবে। তো আমাদের সরকার যখন এখন বসে আছে, এটা তো ভোট করে আসে নাই, জনগণ তাকে সাপোর্ট দিয়েছেন। তো আমি মনে করি যে আমাদের গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে, এই ভুলগুলো রাইট টাইম, বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত। যদি না দেন, যার কাছে ব্ল্যাক মানি আছে সেই টাকা দিয়ে বিভাগীয় কমিশনারকে বা ডিসিকে বা বিভিন্ন পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবে। ঘটনা তাই হচ্ছে। বিসিবির বর্তমান গঠনতন্ত্রে রাখা হয়নি সাবেক অধিনায়কদের নির্বাচন করার অধিকার, অথচ দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেয়া সাবেকদের কেন এভাবে বঞ্চিত করা হবে তা নিয়ে ক্ষোভ খালেদ মাসুদের। ক্যাপ্টেন তৈরি করা হয়, তো সেই ক্যাপ্টেনটা ক্রিকেট বোর্ডে আপনি ডিরেক্টর হতে পারবেন না, তাহলে তো আপনি কোথায় আছেন? সে শুধু ভোট দিতে পারবে। তো আপনি ওই যে লোকটা আজকে ধরেন সাপোজ তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশফিক বলেন, তারা কেউ বোর্ডে আসতে পারবে না ডিরেক্টরের, খুব লজ্জাজনক ব্যাপার না? 3 মাসের টি-20 ইনিংস খেলতে বিসিবির দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল। বেশ কিছু উদ্যোগ নিলেও সময় স্বল্পতায় বড় প্রকল্পে হাত দিতে পারছেন না সাবেক অধিনায়ক, তাই তাকে আরও সময় দেওয়ার পক্ষে পাইলট। বড় বড় ধরনের প্রকল্পগুলো যদি হাতে নিতে খুব ভালো হতো, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কী করে লিগ করা যায়। আমরা সবাই জানি যে হয়তো অক্টোবরের মধ্যে ইলেকশন হবে, বড় সময় পেলে ভালো হতো, ভালো কিছু করতে পারতো হয়তো। বুলবুল ভাই একা হলেই যে ভালো হবে তাও না, টিম লাগে একটা। যে কোনো জিনিসের সাকসেসের পিছনে কিন্তু আপনার টিম লাগে। টিমে সবাই কেমন এফোর্ট দিচ্ছে, সবাই মিলে একটা টিম হলো কিনা, জেলিংটা খুব ইম্পর্টেন্ট। স্বল্প সময়ে বোর্ড কর্তারা সহযোগিতা করলে বুলবুলও অনেক পরিবর্তন আনতে পারবেন বলে বিশ্বাস তার। 2-1 বছরের মধ্যে অনেক রেজাল্ট পাবেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টপ এন্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ায় জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। পাকিস্তান শাহিনজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাটিং বোলিং কিছুই হয়নি আশানুরূপ, আর ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় সোহানের দল। ডারউইনে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। নেপালের বিপক্ষে নামার আগে বেশ কাটাছেঁড়া করতে হচ্ছে মিজানুর রহমান বাবুলের দলকে, কারণ নেপালিজরা এই সিরিজ খেলতে গেছে পূর্ণ শক্তির দল নিয়ে। জাতীয় দল বললেও ভুল হবে না, সন্দীপ লামিচানে, রোহিত পৌড়েল, কুশল ভুরতল সব তারকাই আছেন অস্ট্রেলিয়া সফরে। বাংলাদেশ এই দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। জাতীয় দলের অনুশীলনের জন্য ফুটবলার ছাড়ছে না বসুন্ধরা কিংস, তাই নেপাল ম্যাচ সামনে রেখে মাত্র 12 জন ফুটবলার নিয়ে প্রথম দিন অনুশীলন ফেরেছেন হাভিয়ার কাবরেরা। এদিন কিংসের 10 ফুটবলারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও প্রাক মৌসুমে ইনজুরি প্রবণতার কারণ দেখিয়ে তাদের ছাড়েনি বসুন্ধরা, তাই তাদের জন্য অপেক্ষা না করে তরুণদের নিয়ে অনুশীলন চালিয়ে যাওয়ার আভাস দিয়েছেন টিম ম্যানেজার। সেপ্টেম্বর ফিফা উইন্ডো সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। প্রতিপক্ষ নেপাল হলেও এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচের আগে এই ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের প্রথম দিনে বিপাকে পড়তে হয়েছে ফুটবল ফেডারেশনকে। 22 ফুটবলার নিয়ে অনুশীলন শুরুর কথা থাকলেও মাত্র 12 জনকে নিয়েই প্রস্তুতি পর্ব শুরু করতে হয়েছে কোচ হাভিয়ার কাবরেরাকে। ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও অনুশীলনের জন্য 10 ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। অনুশীলন শুরুর কয়েক ঘন্টা আগে বাফুফেকে খোরা যুক্তি দেখিয়ে চিঠি দিয়েছে বসুন্ধরা। যদিও এই ক্লাবের সভাপতি ইমরুল হাসান আছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান পদে। রিপোর্টিং ছিল বসুন্ধরা কিংসের প্লেয়ারদের 10 জনের, তো তাদের ছাড়াই আসলে আমরা প্র্যাকটিসটা শুরু হয়েছে। প্র্যাকটিসটা শুরুর আগে আমরা হয়তো দুপুরের পরে আমরা একটা চিঠি পেয়েছি বসুন্ধরা থেকে যে এই যেহেতু তাদের প্রাক মৌসুমটা শুরু হচ্ছে, সেই মৌসুমের আগে ওনারা প্লেয়ার দিতে পারছেন না। আমরা যেহেতু প্রথম এটা স্টার্টিংটা ছিল মাঠে আজকে আসার, সেই মাঠে আসছি, ট্রেনিংটা চলছে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে আসার পর ফুটবলারদের না ছাড়লেও ফিফা উইন্ডোতে তাদের ধরে রাখার সুযোগ নেই ক্লাবটির। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের 72 ঘন্টা আগেই তাদের ছাড়তে বাধ্য ক্লাব কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কিংসের ফুটবলাররা ক্যাম্পে যোগ না দিলেও ক্যাম্পে থাকা বাকি ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যাওয়ার কথা জানান টিম ম্যানেজার। আমরা রেডি ছিলাম যে বসুন্ধরা প্লেয়ার টিমটা আসতেছে, তো যখন শুনতে পারলাম, চিঠি পেলাম, তখন না আসলে জানছি। এখন আমাদের বোর্ড এটা সিদ্ধান্ত নেবে কি করবে, নেক্সট পদক্ষেপটা কি হবে। আমরাও চিন্তা করছি যে ওদেরকে না পেলেও আমরা অন্যান্য যারা আপকামিং যারা প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে ট্রেনিংটা করব। ইন দি মিন টাইম ওরা যদি 2-4 দিন আসতে পারে তাহলে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। বসুন্ধরা কিংসের ফুটবলারদের দ্রুত ক্যাম্পে পাওয়া নিয়ে আশাবাদী জাতীয় দলের টিম ম্যানেজার।
তবে ক্লাব তাদের ফুটবলারদের কবে ছাড়বে তাও স্পষ্ট করেনি। ফুটবলারদের ছাড়পত্র দেওয়ার বিষয় নিয়ে যেন মুখে কুলু পেটেছে বসুন্ধরা কিংস। বেশ কয়েকবার কিংসের টিম ম্যানেজারকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এদিকে শুধু জাতীয় দলই নয়, অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে কিউবা মিচেলকেও ছাড়েনি বসুন্ধরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সাউথ এশিয়ান গেমস সামনে রেখে নারী ভলিবল খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করেছে ভলিবল ফেডারেশন। রাজধানীর বিকেএসপিতে 6 মাস আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প করবে নারী খেলোয়াড়রা। শুক্রবার বিকেলে ফেডারেশনে রিপোর্টিং করেন ক্যাম্পে ডাক পাওয়া মেয়েরা। এরপর বিকেএসপিতে শফিকুর রহমান রাসেলের অধীনে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেবেন মোট 33 জন খেলোয়াড়। ক্যাম্পে ডাক পাওয়া সর্বোচ্চ 10 জন পুলিশের এবং 5 জন রয়েছেন আনসার দলের। এছাড়া আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট থেকেও ডাক পেয়েছেন একাধিক খেলোয়াড়। আগামী 1 মাস প্রশিক্ষণ শেষে এসএ গেমসের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে ফেডারেশন। প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা। ফেডারেশনের এমন উদ্যোগে এশিয়ান গেমসে ফলাফলে প্রভাব পড়বে বলে মনে করেন তারা। এদিকে এই ক্যাম্প দিয়ে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ হবে বলে মনে করছেন ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা। আমাদের যে সাব গেমস আছে পাকিস্তানে, সেটাতেই আমাদের বেশি ফোকাস থাকবে যে আমরা ওখানের জন্য একটা গোল্ড মেডেল বা কিছু নিয়ে আসতে পারি। আসলে এই জন্যই এই ফোকাসটা করা হয়েছে, এই জন্যই যে আমরা মেয়েরা যেন একটু লম্বা সময় ধরে বলতে না পারে যে আমাদের আপনারা 15 দিন ট্রেনিং দিয়ে 1 মাস ট্রেনিং দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা এর কী রেজাল্ট। আমরা ও থেকে বিরত থাকতে চাই এবং এখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আজকে থেকে শুরু হলো। আমরা আশা করছি যে নতুনরাও এগিয়ে মানে ভালো একটা পারফরমেন্স করতে পারবে এবং পুরনোরা যারা আছেন তারা তো আছেন। এ ব্যাপারে দুইটাই সমন্বয় করে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়েছি, এটা 6 মাস ট্রেনিং করলে আমি আশা রাখি দেশের একটা গৌরব, ভলিবল যেটা হারিয়ে গিয়েছিল মেয়েদেরকে, সেটা পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বিরতি শেষে শুরু হচ্ছে ইপিএল এর নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে বোর্নমাউথের। এই মৌসুমের জন্য অলরেডস দলে ভিড়িয়েছে ফ্লোরিয়ান ভির্টস, উগো একিতিকের মতো তারকা ফুটবলারদের। এদিকে গেলবার 9ম স্থানে থেকে লিগ শেষ করলেও এবার আরও ভালো কিছুর প্রত্যাশা করছে বোর্নমাউথ। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। সময় বড়ই অদ্ভুত, ক্ষণে ক্ষণে রং বদলায়, রেখে যায় স্মৃতি। 5 মৌসুম পর গেলবার যখন ইপিএল শিরোপা পুনরুদ্ধার করল লিভারপুল, সেই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন দিয়েগো জটা। আবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশন শুরু করছে অলরেড সেই দলে কেবলই স্মৃতি পর্তুগিজ ফরওয়ার্ড। সময় কারো জন্যই বসে থাকে না, জটাকে মনে রাখলেও বসে নেই লিভারপুল। নতুন মৌসুমের জন্য নতুন উদ্যমে তৈরি হয়েছে তারা। দলে ফিরিয়েছে কয়েকজন তারকা ফুটবলার, সেখানে অবশ্যই বড় নাম ফ্লোরিয়ান ভির্টস, উগো একিতিকে। নতুন আর পুরনোদের সমন্বয়ে উড়ন্ত সূচনার প্রত্যাশায় অলরেডস। প্রিমিয়ার লিগের ওপেনিং ম্যাচে লিভারপুল হারেনি গেল 12 মৌসুম, এর মধ্যে 9টিতেই জয় তুলে নিয়েছে অলরেডস। তবে মৌসুম শুরুর আগেই হোঁচট খেয়েছে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে কমিউনিটি শিল্ড হারিয়ে। 2021-22 মৌসুম হার দিয়ে শুরু করেছিল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইপিএল এর গেল 33 বছরের রেকর্ডে শিরোপা জয়ীদের হার দিয়ে লিগ শুরুর এমন ঘটনা মাত্র 3টি। আর্নে স্লটের দল সংখ্যাটা 4-এ নেবে কিনা কে জানে। সবাই ফিট থাকায় সিজন ওপেনিংয়ে পছন্দের একাদশী সাজাতে পারছেন আর্নে স্লট। নিউ সাইনিং ভির্টস আর একিতিকের লিগ অভিষেক হচ্ছে প্রথম ম্যাচেই। জয় দিয়ে মৌসুম শুরু করতে বেশ আত্মবিশ্বাসী অলরেডস, যদিও টিম ম্যানেজমেন্ট সাবধানী 2023-এর স্মৃতি নিয়ে। গেল 12 ম্যাচে লিভারপুল বোর্নমাউথের বিপক্ষে জিতলেও সেবার হেরে এসেছিল 1-0 ব্যবধানে। আমি মনে করি এই মৌসুম গেলবারের তুলনায় আরো কঠিন হবে। সবাই নতুন নতুন ফুটবলার দলে ভিড়িয়েছে। এখানে পয়েন্ট হারানো মানেই পিছিয়ে পড়া। আমাদের চেষ্টা থাকবে শুরু থেকেই জয় তুলে নেয়া। বোর্নমাউথ ভালো দল, ওরাও চাইবে আমাদের রুখে দিতে। অ্যানফিল্ডের স্মৃতি ভয়াবহভাবে তাড়িয়ে বেড়ায় বোর্নমাউথকে। লিভারপুলের মাঠে খেলতে গিয়ে গেল 6 ম্যাচে তারা হজম করেছে 23 গোল, বিপরীতে করেছে মাত্র 2টি। এবার আর তার পুনরাবৃত্তি চায় না দ্য চেরিস। গেল মৌসুম মোটামুটি ভালো কাটলেও তাদের অবস্থান ছিল 9ম। এবার তারা শুরু করছে আরও ভালো কিছুর প্রত্যাশায়। এস এম ইকবাল, সময় সংবাদ।
এদিকে লা লিগায় নতুন মৌসুমের দ্বিতীয় দিন মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট বার্সেলোনা। লিগে নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ মায়োরকা। নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচ থেকেই জয়ের জন্য মুখিয়ে বার্সা বস হ্যান্সি ফ্লিক। মায়োরকার ঘরের মাঠে দু দলের ম্যাচ শুরু হবে শনিবার রাত 11:30টায়। এদিকে ইপিএলের দ্বিতীয় দিন উলভসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এতিহাদে এই ম্যাচটি মাঠে গড়াবে শনিবার রাত 10:30টায়। মৌসুম শুরুর আগেই শুভ সূচনা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। হুয়ান গাম্পা ট্রফি জয়ের সুখস্মৃতি এখনো জলজলে ব্লগ্রানাদের। এবারের লক্ষ্যটা আরও বড়। নিউ মিশনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় কাতালানরা। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সিজনের প্রথম ম্যাচ থেকেই সিরিয়াস হ্যান্সি ফ্লিকের দল। গেল মৌসুমে লা লিগায় দাপটের সঙ্গে লড়াই করে শিরোপা জিতে নেয় বার্সা। এরপর প্রাক মৌসুমেও নিজেদের আধিপত্য বিস্তার করে এশিয়া সফরে। প্রি সিজনে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতালানরা। সেই ম্যাচগুলোকে ওয়ান গাম্পা ট্রফির প্রস্তুতি হিসেবে কাজে লাগিয়ে বাজিমাত করে দলটা। এবার নতুন মৌসুম শুরুর আগে এই ট্রফিটা আত্মবিশ্বাস যোগাবে বার্সাকে। নতুন মৌসুম শুরুর প্রথম দিনই মাঠে নামেনি বার্সেলোনা। দ্বিতীয় দিনে কাতালানরা মাঠে নামবে মায়োরকার বিপক্ষে ম্যাচ দিয়ে। লা লিগা অভিযান শুরুর আগে নিজেদের সেরা ছন্দ নিয়ে মাঠে নামার লক্ষ্য এই দলটার। নিউ সিজনে মোটে 2 জন ফুটবলার দলে ভিড়িয়েছে বার্সা। হুয়ান গার্সিয়া আর মার্কাস রাশফোর্ডকে দলে ভিড়িয়ে চলতি মৌসুমের শুরু থেকেই জয়ের লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দলের। মৌসুমের শুরুর ম্যাচেই কোচ পাচ্ছেন না রবার্ট লেভানডস্কি, টের স্টেগেন, রদ্রিগেজদের। তবে তা নিয়ে খুব একটা ভাবছেন না কোচ। গেল মৌসুমে টেবিলের 10 থেকে লিগ শেষ করা মায়োরকার বিপক্ষে ম্যাচ জয়ে চোখ বার্সা কোচের। তবে নতুন মৌসুমের জন্য প্রয়োজন অনুযায়ী ফুটবলার দলে ফেরাতে না পারায় ক্ষুব্ধ ফ্লিক। আমার কাছে শিরোপা মূল বিষয় না, মৌসুম শেষে ট্রফির হিসেব আসে। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলের অগ্রগতি, আমরা কতটুকু উন্নতি করতে পারছি। আমি মনে করি আমাদের আরো উন্নতির জায়গা আছে, শেখার সুযোগ আছে। বর্তমানে আমরা ভালো অবস্থানে আছি, তবে মৌসুমের শেষ পর্যন্ত পথটা অনেক দীর্ঘ। এদিকে ইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। অপেক্ষাকৃত দুর্বল উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পেপ গার্দিওলার দল। বেশ কিছু নতুন ফুটবলার ও পুরনোদের নিয়ে চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পেপ গার্দিওলার। গেল মৌসুমের ব্যর্থতা ঘোচানোর মিশনে ম্যাচ বাই ম্যাচ জয়ে চোখ দলটার। উলভসের বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সিটিকে। কেননা দু দলের খেলা শেষ 21 ম্যাচের 14টিতে জয় আছে সিটির, বিপরীতে 4 ম্যাচে জয় পেয়েছে উলভস। এছাড়াও নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিততে প্রতিপক্ষকে এক চুলো ছাড় দেবে না ম্যানচেস্টার সিটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। লামিন ইয়ামালের বিকল্প খুঁজে বের করা অসম্ভব। বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতেই রিভার প্লেট থেকে ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোকে উড়িয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, এমন মন্তব্য করেন রবার্ট লেভানডস্কি। তবে লামিনের মতো কাউকে না খুঁজে নিজেদের পথ অনুসরণ করা উচিত রিয়ালের, এমন মন্তব্য করেন এই পোলিশ স্ট্রাইকার। মাত্র 18 বছর বয়সে কত কিছুই না অর্জন করলেন ইয়াংস্টার লামিন ইয়ামাল। গেল বছর জিতেছেন ইউরো, জয় করেছেন লা লিগার শিরোপা। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করে কোচের গুড বুকে নাম তুলেছেন বহু আগেই। শুধু তাই নয়, ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন ইতোমধ্যেই। ব্যক্তিগত কিংবা দলগত পারফরমেন্সে একের পর এক ঝলক দেখিয়ে লিওনেল মেসির 10 নম্বর জার্সিও গায়ে তুলেছেন এই ইয়াংস্টার। তার প্রতিদানও দিয়ে যাচ্ছেন লামিন। প্রায় ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়লেও মাঠের পারফরমেন্সের সঙ্গে আপোষ করেন না ইয়ামাল, আর তাতেই ক্লাবের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। অনেকে তো তাকে বার্সেলোনায় মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করেন। তরুণ এই প্রতিভাবানের সঙ্গে এবার তুলনা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন যোগ দেয়া আর্জেন্টাইন ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোর সঙ্গে। দুজনেরই বয়স কাছাকাছি হয়, তাদের নিয়ে তুলনা চলছে ফুটবল দুনিয়ায়। এবার সে বিষয়ে কথা বললেন ইয়ামালের ক্লাব সতীর্থ রবার্ট লেভানডস্কি। লামিনের মতো কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এই পোলিশ স্ট্রাইকার। তবে ইয়ামালের মতো কাউকে খুঁজে বের করার চাপ থেকে আর বার্সেলোনার সঙ্গে পাল্লা দিতেই নাকি রিয়াল মাদ্রিদে মাস্তান্তুয়ানোকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস বলেও মন্তব্য করেন তিনি। এই বয়সে ফুটবলারদের মধ্যে তুলনা করা যায় না। অবশ্যই লামিনের মতো কাউকে খুঁজে বের করার চাপে আছে রিয়াল মাদ্রিদ, তবে আমার মতে সেটা অসম্ভব এবং ভালো হয় নিজের মতো পথ বেছে নিলে। অবশ্যই সমর্থকদের দিক থেকে প্রত্যাশা থাকবে যেন লামিনের মতো কাউকে তারা বের করতে পারে, তবে সেটা খুঁজে বের করা যায় না, কারণ প্রতি শহরে প্রতি বছর এই ধরনের ছেলেরা জন্মায় না। 10 বছরে একবার হয়তো এমন কাউকে পাওয়া যায়। এটা আসলে অতীতের মতো। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারা পুরো ভিন্ন ধরনের ফুটবলার। পরবর্তী মেসি বা রোনালদো খুঁজে বের করা যাবে না, কারণ তারা অনন্য।
এদিকে লামিন ইয়ামালকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন রবার্ট লেভানডস্কি। এই ইয়াংস্টার কঠোর পরিশ্রমী হলেও ব্যক্তিগত জীবনের সমালোচনা যেন মাঠে প্রভাব ফেলতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন লেওয়া। লামিনের বয়স অনেক কম, এই বয়সে সে জীবন উপভোগী করতেই পারে। অবশ্য যত কিছুর হাতছানি তার চারপাশে থাকবে তার জন্য এসব সামলানো কঠিন হবে। তবে তাকে ভারসাম্য বজায় রাখতে হবে। সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, নিজের শরীর, মানসিকতা, ভাবনা সবকিছুর ভারসাম্য রাখা এখন প্রবল চাপের। সামনের পথ চলায় ভবিষ্যতে তাকিয়ে তাকে এর ভারসাম্য খুঁজে নিতে হবে। চলতি মৌসুমেও লামিন ইয়ামাল নিজের সেরা ছন্দ ধরে রাখবে বলে প্রত্যাশা রবার্ট লেভানডস্কির। তাজিন খন্দকার, সময় সংবাদ। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। সূচি ঘোষণার পরই জোরদার হয়েছে রোনালদোর ভারতে আসার সম্ভাবনা। গ্রুপ ডিতে এফসি গোয়ার সঙ্গে রয়েছে আল নাসর। 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে 32টি দল। তাই এফসি গোয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে আসার সম্ভাবনা রয়েছে পর্তুগিজ তারকার। যদিও চুক্তির শর্ত অনুযায়ী রোনালদো আসবেন কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছার উপর। আল নাসর তাকে জোর করে পাঠাতে পারবে না। মেসি, রোনালদো ফুটবল দুনিয়ার দুই মহাতারকা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সমর্থক। রোনালদো মেসিকে নিয়ে দক্ষিণ এশিয়ার উন্মাদনা একটু বেশি। আপাতত মেসিকে দেখার সুযোগ না হলেও পর্তুগিজ মহাতারকার সমর্থকদের জন্য সুখবর, ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সূচি ঘোষণার পরই জোরদার হয়েছে রোনালদোর ভারতে আসার সম্ভাবনা। ড্রয়ে ভারতের এফসি গোয়ার সঙ্গে গ্রুপ ডিতে আছে আল নাসর, ইরাকের ক্লাব আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল। 32টি দল 8 গ্রুপে ভাগ হয়ে চ্যালেঞ্জ লিগ 2 এ খেলবে। 16 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আসর। আগামী বছর 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শীর্ষ 16 খেলা। মার্চে হওয়ার কথা কোয়ার্টার ফাইনাল। 7 এপ্রিল থেকে সেমিফাইনাল এবং 16 মে হবে চ্যালেঞ্জ লিগ 2 এর ফাইনাল। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রতিটি দলই ভারতে আসবে, তেমনি গোয়াও সৌদি আরব, ইরাক ও তাজিকিস্তানে গিয়ে খেলবে। ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে আল নাসর ভারতে আসলে রোনালদোর খেলা দেখার সুযোগ পাবেন লাখো সমর্থক। তবে সেই দলের হয়ে রোনালদো আসবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পর্তুগিজ তারকার সঙ্গে আল নাসরের চুক্তি অনুযায়ী তিনি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 তে খেলতে বাধ্য নন। এটা পুরোপুরি নির্ভর করছে CR7 এর ইচ্ছের ওপর। রোনালদো চাইলে খেলতে আসতে পারেন, না চাইলে না। ক্লাব কর্তারা তাকে কোনোভাবেই বাধ্য করতে পারবেন না। মাত্র কদিন আগেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রে খেলা ফুটবলারদের অস্বস্তির কথা বিবেচনা করে চীন সফর বাতিল করে দেয় আর্জেন্টিনা। তাই রোনালদো সৌদি আরব থেকে ভারতে খেলতে আসতে স্বস্তি বোধ করবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে রোনালদো না এলেও আল নাসরের বাকি তারাদের দেখার সুযোগ যে মিলছে সমর্থকদের, এটা নিশ্চিত। তবে সমর্থকদের চাওয়া রোনালদো দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণে পা রাখবেন ভারতে। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারতের ওয়ানডে ক্রিকেট দলে এখনও বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। 2027 বিশ্বকাপে শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বিরাট রোহিতের অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে বলে মত তার। এদিকে মোহাম্মদ সিরাজকে 3 সংস্করণেই ভারতীয় দলে দেখতে চান রায়না। গেল বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় জানান ভারতের দুই গ্রেট ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর চলতি বছর মে মাসে সবাইকে অবাক করে হঠাৎই টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তারা। টি-20 ও টেস্ট থেকে বিদায় নিলেও এখনও 50 ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট ও রোহিত। ওয়ানডে ক্রিকেটেতেও এখনও মেন ইন ব্লুদের অধিনায়কের দায়িত্বটা রোহিত শর্মার কাঁধেই। তবে কতদিন পর্যন্ত রোহিত অধিনায়ক থাকবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ওয়ানডেতে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশায় মেন ইন ব্লু সমর্থকরা। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের পরিকল্পনায় রোহিত বিরাটরা আছেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। কারণ 2027 বিশ্বকাপে 40 পেরিয়ে যাবেন রোহিত শর্মা, আর বিরাট কোহলির বয়স দাঁড়াবে 39। তাই অনেক সাবেক ক্রিকেটারের মতে তাদের বাদ দিয়েই পরিকল্পনা সাজানো উচিত বিসিসিআইয়ের। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মতে ভারতীয় ক্রিকেট দলে এখনও রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রয়োজন আছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। শুভমান গিলদের সঙ্গে একই দলে বিরাট রোহিতদের 2027 বিশ্বকাপে দেখতে চান রায়না।
বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুভমান গিল এখন ভালো করছে, তবে তার পাশে কোহলি রোহিতের মতো ক্রিকেটারের প্রয়োজন আছে। কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। বিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ার জুড়ে তারা বিচক্ষণ নেতৃত্বের ছাপ রেখেছে, সেজন্য তাদের ড্রেসিং রুমে দরকার। এদিকে ভারতীয় জাতীয় দলে 3 ফরম্যাটে মোহাম্মদ সিরাজকে দেখতে চান রায়না। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের প্রশংসা করেন তিনি। সিরাজ সাদা ও লাল বলে যেভাবে পারফর্ম করছে, 3 সংস্করণেই তার ভারতীয় জাতীয় দলের অংশ হওয়া উচিত। সে এক সিরিজে 187 ওভার বল করেছে, তবে কোনো ছোটখাটো ইনজুরিতে পড়েনি, এটা অবিশ্বাস্য। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই মেন ইন ব্লুদের জার্সিতে দীর্ঘদিন পর দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2026 এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ পেল বাংলাদেশ। ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে নবম হয়ে মেগা ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের সার্ফাররা, জানিয়েছেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের টিম লিডার মোহাম্মদ সাইফুল্লাহ সিফাত। এশিয়ান গেমস সামনে রেখে কক্সবাজারে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 18 দেশ নিয়ে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। 3 থেকে 12 আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় লড়াই করেছে বাংলাদেশের 2 নারী সহ 5 জন সার্ফার। থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, কুয়েত সহ 9টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়নশিপে নবম স্থান অর্জন করে লাল সবুজের সার্ফার মান্নান হাসান, ইউনুস, মিলি ও ফাতামারা। সেখান থেকে সুখবর পেল বাংলাদেশ। হাতে তুলে দেওয়া হয় প্রথমবারের মতো এশিয়ান গেমস সার্ফিংয়ের কার্ড। এশিয়ান সার্ফিং শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। সামনে মেগা ইভেন্ট, তাই বিশ্রামের সুযোগ নেই। এই দিন অনুশীলনে নেমে পড়েন কক্সবাজার সমুদ্র সৈকতে। একের পর এক বড় বড় ঢেউকে জয় করার আপ্রাণ চেষ্টা মান্নান হাসানদের। এশিয়ার মঞ্চে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের সার্ফারদের। আমি এবারের প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি। এখান থেকে আমি অনেক কিছুই শিখছি। ওখানে ঢেউগুলো হচ্ছে পয়েন্ট ব্রেক, আমাদের এখানে হচ্ছে বিচ ব্রেক। ওখানের তাই জন্য ওখানের মেয়েগুলো অনেক ভালো সার্ফিং পারে। 2026 এশিয়া গেমস জাপানে হতে যাচ্ছে, ওটার জন্য আমরা সিলেক্ট হয়ে গেছি। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকার কারণে হয় কি অনেক জায়গায় বিভিন্ন কিছু আমাদের ফেস করতে হয়। এশিয়া গেমস রয়েছে, ওইটার জন্য আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশ সার্ফিং দলের কোচের দায়িত্ব পালন করছেন রাশেদ আলম। তার প্রত্যাশা আসন্ন ইভেন্টে ইতিবাচক ফলাফল করবে শিষ্যরা। আমাদের টার্গেট হলো আমাদের মেয়ে ছেলে সার্ফার যেগুলি আছে এদের পারফরমেন্স খেলা আরেকটু আপগ্রেড করার জন্য, ফিজিক্যালি, মেন্টালিটি, দেন পানিতে প্র্যাকটিস করাবার জন্য, যেমন কি এশিয়ান গেমে আমরা আরও ভালো করতে পারি। প্রথমবারের মতো এশিয়ান গেমসে সুযোগ পাওয়ার চ্যালেঞ্জ উতরে ভালো কিছুর আশা সার্ফিং অ্যাসোসিয়েশনের। আমরা এর পরবর্তীতে আরও ইন্টারন্যাশনাল কিছু টুর্নামেন্ট রয়েছে, যেমন ওয়ার্ল্ড সার্ফ লিগ রয়েছে। ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত আরও অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়। তো ওই জায়গাগুলোতে আমরা পারফর্ম করার মতো আমাদের প্লেয়ারদেরকে তৈরি করার চেষ্টা করছি। আগামী বছর 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের 20তম আসর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটে আয়োজিত হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার মাঠে ফাইনালে টাইব্রেকারে 5BB একাদশকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট পৌরসভা একাদশ। দীর্ঘদিন পর এমন জমজমাট ফুটবল ম্যাচ দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। আর প্রতিনিয়ত এমন টুর্নামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে ওঠে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার মাঠ। গ্যালারিতে জায়গা না পেয়ে খেলা দেখতে বাড়ির ছাদ, স্কুল ভবনে ভিড় করেন অনেকেই। এমন চিত্রই বলে দিচ্ছে গ্রাম বাংলায় এখনো কতটা জনপ্রিয় ফুটবল। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।
ফাইনালে জয়পুরহাট পৌরসভা একাদশের মুখোমুখি হয় পাঁচবিবি উপজেলা একাদশ। আর এই ম্যাচ দেখতেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন নানা বয়সী দর্শক। নির্ধারিত 90 মিনিটের খেলায় ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে পাঁচবিবি উপজেলাকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট পৌরসভা একাদশ। জেলা ক্রীড়া সংস্থার মাঠে দীর্ঘদিন পর এমন ম্যাচ দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। আমি দিনাজপুরের হিলি থেকে আসছি খেলা দেখার জন্য। এই জয়পুরহাট স্টেডিয়ামে আজকে ফাইনাল খেলা সত্যি আমাকে খুবই মুগ্ধ করেছে। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শক আসছে। আমি আশা করি এরকম খেলা প্রতি বছর ডিসি কাপ হোক। ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিজের করে নেন জয়পুরহাট পৌরসভা একাদশের গোলরক্ষক লিঙ্কন। আর টুর্নামেন্ট সেরা হন পাঁচবিবি উপজেলা একাদশের স্ট্রাইকার পাপন। জেলায় প্রতিনিয়ত এমন টুর্নামেন্ট আয়োজন চান তারা। এত সুন্দর একটা আয়োজন করছে, আমাদের প্রতিটা জেলার প্লেয়াররা সুযোগ পাচ্ছে এই খেলায়। এরকম খেলা জানি প্রত্যেক বছরে থাকে এবং সবসময় জানি মাঠে খেলা থাকে, এটাই আমরা আশা করতেছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসন। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে খেলাধুলা উৎসাহিত করা এবং নেশা মাদক থেকে তাদের দূরে রাখা। আমাদের 2025 তারুণ্য উৎসব চলবে। আমরা এই ম্যাচের পরে আমরা আবার নতুন করে আরো বিভিন্ন ধরনের খেলাধুলা এবং ম্যাচের আয়োজন করব। এবারের জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিয়েছে জয়পুরহাটের মোট 8টি দল। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দিনাজপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শহরের ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাসিমপুর একাদশ ও বড় মাঠ একাদশ। খেলার প্রথমার্ধে মাসিমপুর একাদশ 1-0 গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বড় মাঠ একাদশ। শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে বড় মাঠ একাদশকে 9-8 গোলে হারায় মাসিমপুর একাদশ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সবাই।